হ্যালো রুফটপার্স, আমি সমৃতা। আমি আজকে নতুন আরেকটা ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। হ্যাঁ, আমি এখনও ফ্রান্সে, এখনও ঘরের মধ্যে বন্দি। এই একচিলতে জানলা দিয়ে যতটা বাইরে দেখা যায় ততটুকুই। 1 মাস অলরেডি হয়ে গেছে এই লকডাউনের এখানে ফ্রান্সে। আম, এখনও কতদিন চলবে তা আমরা সত্যি বলতে কেউই ঠিক জানি না। আর এই এতটা টেনশনের মধ্যে এখন এত রকমের অ্যাংজাইটি আমাদের মধ্যে কাজ করছে, কোনটা সত্যি কোনটা মিথ্যে, কোন তথ্যটা আসলে ঠিক, সেটা নিয়ে নানান কনফিউশন, নানান অ্যাংজাইটি। আমার নিজেরও খুব টেনশন হচ্ছে মাঝে মাঝে। সেই জন্য আমি কয়েকজন এক্সপার্টের সঙ্গে কথা বলার চেষ্টা করেছিলাম, তাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম। আমি অসম্ভব কৃতজ্ঞ, আমাকে সেরকমই কিছু এক্সপার্ট সময় দিয়েছেন তাদের। আমি এখন তাদের সঙ্গেই কথা বলবো। আমার যা যা প্রশ্ন আছে সেগুলোর সঠিক উত্তর আমি তাদের কাছ থেকে জেনে নেওয়ার চেষ্টা করব। আর তাই মনে হলো যে আমি যেমন নিজের এই কনফিউশনগুলো মানে নির্মূল করার চেষ্টা করছি, ফেক নিউজ থেকে নিজেকে যতটা বাঁচিয়ে রাখা যায় সেই চেষ্টা করছি, সেই সঠিক উত্তরগুলো একটু আপনাদের সঙ্গেও শেয়ার করে নিতে ইচ্ছে করলো। সেই জন্যই আমি এই ভিডিওটা করছি এবং আমি ডাক্তারদের সঙ্গে কথা বলবো, আমার প্রশ্নগুলো তাদের কাছে রাখবো এবং তারা উত্তর দেবেন। কলকাতার বেলেঘাটা আইডি হসপিটালের প্র্যাকটিসিং মাইক্রোবায়োলজিস্ট ডক্টর দেবপ্রিয় সমাদ্দার। আমি প্রথমে তার সাথে একটু কথা বলে নিই, কয়েকটা প্রশ্ন তাকে করি, দেখি ডাক্তারবাবু কি বলে। হ্যালো ডাক্তারবাবু, থ্যাংক ইউ সো মাচ, আপনি আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের আজকে সময় দিচ্ছেন। প্রথমেই যে প্রশ্নটা করতে ইচ্ছে করছে সেটা হচ্ছে যে করোনা ভাইরাসটা এত ডেঞ্জারাস বা এত স্কেয়ারি কেন? Hi, আমি Dr. Devopriyo Samadar. Greetings from Kolkata. I'm a practicing microbiologist. So currently, we are passing through a very critical stage of this coronavirus pandemic. এই ভাইরাসটা একটা নতুন ভাইরাস, ইটস a novel virus, and এই ভাইরাসটার এগেনস্টে আমাদের কোনো ইমিউনিটি নেই. So we are not prepared to tackle this virus of our own. The air which we are inhaling is containing the virus, and also as the virus is a heavy one, so it sediments on the surfaces around us. It may be a pen, it may be your laptop, it may be your mobile phone, it may be your hand. So these all things are called fomites, and when we touch this virus with our bare hands, we are getting the virus on our hand, and then if we touch our mouth or nose, then the virus is going into our system. So we have to wash our hands, we have to maintain proper sanitation, we have to maintain our hygiene, and we have to be very sure that আমরা যেন একটা কন্টেন্ট এনভায়রনমেন্টের মধ্যেই থাকি এই মুহূর্তে। আমাদের মধ্যে নানান রকমের ভিডিও আমরা পাচ্ছি বিভিন্ন মিডিয়ায়, বিভিন্ন চ্যানেলের মাধ্যমে, যে কেউ বলছেন যে ভিটামিন সি, ভিটামিন ডি এগুলো করোনা প্রতিরোধে সাহায্য করে। তো এই কথাটার কি কোনো সত্যতা আছে? ভিটামিনের কতটা ভূমিকা এই করোনাটাকে ফাইট করার জন্য, এই ভাইরাসটাকে ফাইট করার জন্য? যেহেতু we all are kind of defenseless in front of this virus, so you have to boost your immunity also. ছোট থেকেই আমাদের মায়েরা বলতো যে দিনে একটা করে ফ্রুটস যেন আমরা খাই. So eating a seasonal fruit is very important, and it will be very good if it's a citrus fruit, লেবু জাতীয় খাবার, because it has vitamin C in it and it boosts our immunity. যে কোনো ভাইরাল ইনফেকশনের এগেনস্টেই আমাদের ইমিউনিটি কিন্তু স্ট্রং করে ভিটামিন সি. সো ইউ হ্যাভ টু রিমেম্বার দ্যাট. অ্যাজ পার guidelines, there is no specific directions for food sanitation. If you boil your food properly, if you cook your food properly, then it will not contain the virus. But if you eat a raw food,
then be very sure you are eating clean foods. Smoking should be cut down. Okay, you should cut down smoking because smoking causes not only cancer but many other diseases also, like COPD, which is a chronic obstructive pulmonary disease, which is basically a playground for this virus. So if one person is affected with is having a damaged lung, then the virus affects him more. So be very sure that if you are a smoker, cut down your smoking habit. Okay, and smokers have this thing, they have this secretion in their windpipe, the trachea, the bronchioles, প্রচুর secretions তৈরি হয়, এই secretion গুলো cough out করে তারা. So whenever they have the virus and they cough out the secretion in the morning, they are practically affecting the people around them in their home also. Drinking alcohol should not be encouraged in this period because alcohol mainly affects our liver, and liver is the kitchen of proteins. Okay, so in our blood the protein comes from the liver. So when our liver is damaged, the protein levels come down, and when the protein levels come down, the antibodies are not properly produced in our body, and the antibodies are the main soldiers, foot soldiers of ours against the viral disease. So better you have a healthy lifestyle without smoking and alcohol. ওকে, ওকে। আর আপনার কাছে সবশেষে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে, অলরেডি আমাদের মধ্যে বেশ কিছু ওষুধের নাম আসতে শুরু করেছে, মানে আমরা ইন্টারনেটের মাধ্যমেই মূলত অনেক রকমের ওষুধের নাম জানতে পারছি। তার ফলে বিভিন্ন রকমের কনফিউশন তৈরি হচ্ছে মানুষের মধ্যে। তারা ভাবছেন, যেহেতু আমাদের মধ্যে একটা কমন টেন্ডেন্সি থাকে সেলফ মেডিকেশনের, তো অলরেডি কি এরকম কোনো ওষুধ এসে গেছে বাজারে বা ওষুধের দোকানে যেটা করোনাকে প্রতিরোধ করতে পারে? There are some experiments going on for the medications. There are hydroxychloroquines, which is an anti-malarial drug. There are antiretroviral drugs also, which are used in HIV infections. There is azithromycin, which is used in sore throats. All these are in experimental phases. But remember, hydroxychloroquine, though in the social media it's coming out as a panacea of coronavirus infection, but still remember it's an immunomodulator, and it can have severe side effects on the patients with heart blocks or arrhythmia. There is one case of death in our country of a doctor who died due to overdose of hydroxychloroquine in this panic. So don't eat or don't have these medicines of your own. Go to a doctor. If he or she prescribes you with this medicine, only then take it. তাহলে শুনলেন নিশ্চয়ই বেলেঘাটা আইডি হসপিটালের ডক্টর দেবপ্রিয় সমাদ্দার কি বললেন, ভাইরাসের বিষয়ে কি ধরনের খাওয়া দাওয়া এই সময় করা উচিত বা সেটার ভূমিকাটা অ্যাকচুয়ালি কি সেই বিষয়ে, এবং ওষুধের বিষয়ে। সুতরাং সেলফ মেডিকেশনের, সেলফ ডায়াগনোসিসের জায়গা সেরকমভাবে নেই। এইবারে আমরা কথা বলবো সিনিয়র ফিজিশিয়ান অ্যান্ড ইন্টেন্সিভিস্ট ডক্টর শুভদীপ পালের সঙ্গে, জেনে নেব তিনি কি বলছেন। হ্যালো ডাক্তারবাবু, অনেক ধন্যবাদ আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। তো আপনার কাছে কয়েকটা প্রশ্ন আছে আমার, জাস্ট আমার জন্য এবং আমার ভিউয়ার্সদের জন্য যদি সহজভাবে আপনি আমাদের বলে দেন। প্রথম প্রশ্নটা হচ্ছে মাস্ক ব্যবহার নিয়ে নানান রকমের তথ্য আমাদের মধ্যে এসেছে, আমরা দেখেছি। তো এই মাস্ক কতটা জরুরি মাস্ক ব্যবহার করা, এবং কি ধরনের মাস্ক আমরা ব্যবহার করব, কখন করব, সেইটা নিয়ে আপনার কাছে আমার প্রথম প্রশ্ন। বন্ধুরা নমস্কার, আমি ডক্টর শুভদীপ পাল। তো বুঝতে হবে এই মাস্কের মূল ভূমিকা জেনারেলি
কিন্তু ভাইরাসটাকে আটকানো নয়। আপনার হাত থেকে আপনার নাক মুখেই যে ডেঞ্জার জোন, যেটা দিয়ে ভাইরাসটা ঢুকে পড়তে পারে, সেইটাকে একটা সেফ গার্ড করা। আপনি যাতে ভুলক্রমে নিজের নাকে, অ্যাকচুয়ালি মানুষ কিন্তু 1 ঘন্টায় অসংখ্যবার নিজের মুখের বিভিন্ন অংশে হাত দেয়। তো সেই অসাবধানতাবশত হাত দেওয়া থেকে যাতে বড় কোনো বিপদ না ঘটে যায়, সংক্রমণ না ঘটে, ঠিক সেই জন্য আপনাকে মাস্ক পরতে বলা হচ্ছে। কেমন মাস্ক? সাধারণ মানুষের জন্য সার্জিক্যাল মাস্ক বা বাড়িতে তৈরি মোটা কাপড়ের, সুতির কাপড়ের মাস্ক ইজ গুড এনাফ। ট্রপিক্যাল কান্ট্রিতে, গ্রীষ্মপ্রধান দেশে আমরা যারা থাকি, আমরা বুঝতে পারছি যে একটা মাস্ক পরা কতখানি কঠিন কাজ এই গরমের সময়। সুতরাং সুতির তৈরি মাস্ক আপনারা পরতেই পারেন, সিম্পল সার্জিক্যাল মাস্ক পরতে পারেন। মনে রাখবেন, সুতির তৈরি মাস্ক যদি পরেন তাহলে সেটা ছাড়ার পরে খুব ভালোভাবে ডিটারজেন্টে কেচে, অ্যালাউ আ সাবস্ট্যান্সিয়াল কন্ট্যাক্ট পিরিয়ড, অন্তত 20-30 মিনিট ভিজিয়ে রেখে তারপরে কেচে সেটাকে ভালো করে ইস্ত্রি করে নিন, অথবা সানলাইটে কিছুক্ষণ রেখে দিন, দিয়ে আপনি ব্যবহার করুন। যদি সার্জিক্যাল মাস্ক হয়, ওয়ান্স ইউজড, ইটস এ ডিসপোজেবল মাস্ক, সুতরাং আপনাকে সঠিক জায়গায় সেটাকে ডিসপোজ অফ করতে হবে, যেটা কিনা একটা ঢাকা দেওয়া ওয়েস্ট বিন হওয়াটা বাঞ্ছনীয়, এবং সেই ওয়েস্ট বিনটা রেগুলার বেসিসে পরিষ্কার করতে হবে এবং সেটাকে ডিসকার্ড করতে হবে। কোথায় পরবেন মাস্ক? সব সময়, সব জায়গাতে? ব্যাপারটা কিন্তু সেরকম নয়। আপনি যদি বাড়ির মধ্যে থাকেন এবং যাদের সঙ্গে আছেন তারা সবাই যদি সুস্থ থাকেন, তাদের কারো যদি কোনো উপসর্গ না থাকে, শ্বসনতন্ত্রের বা আপার রেসপিরেটরি সিস্টেমের সিমটমস যদি না থাকে, কাশি, হাঁচি, সেগুলো যদি না থাকে, আপনার বাড়িতে কারো যদি জ্বর না হয়ে থাকে, তাহলে কোনো প্রয়োজন নেই আপনার বাড়িতে মাস্ক পরে থাকার। কয়েকদিন আগে পর্যন্ত বলা হচ্ছিল যে বাইরে বেরোলেও মাস্ক পরার কোনো প্রয়োজন নেই, এবং সেই নির্দেশিকাতে কোনো ভুল ছিল না। পরবর্তীকালে দেখা গেছে যে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের কথা বলা হচ্ছে সেটা সবসময় মেনটেন করা সম্ভব হচ্ছে না। আপনি একটা ফার্মেসিতে গেলেন, একটা গ্রোসারিতে গেলেন, সেখানে আপনি চাইলেও সবসময় সেই সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব নয়। সুতরাং সেখানে একটা অ্যাডিশনাল লেয়ার অফ প্রোটেকশন হিসেবে আপনি যদি একটা মাস্ক ব্যবহার করেন, সেটা খুব খারাপ দাঁড়ায় না। আমার দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, যে গরম বাড়লে করোনা কি চলে যাচ্ছে? যত গরম বাড়ছে, যত টেম্পারেচার বাড়ছে, বা গ্রীষ্মপ্রধান দেশে যেখানে টেম্পারেচার অনেকটা হাই, সেখানে কি করোনার ইম্প্যাক্টটা কম হচ্ছে? বা যখন গরম আরও বাড়বে তখন কি করোনা একেবারে নির্মূল হয়ে যাবে? অনেকে আশা করে আছেন যে গ্রীষ্ম আসার সঙ্গে সঙ্গে এবং টেম্পারেচার বাড়ার সঙ্গে সঙ্গে করোনা চলে যাবে। এটা যে একেবারে অসম্ভব তা কিন্তু বলছি না, কিন্তু যাবেই যে সেরকম কোনো গ্যারান্টিও কিন্তু এখনও পর্যন্ত বিজ্ঞানীরা দেননি। কারণ করোনা ভাইরাস is a very strong virus. It can, like all other viruses, survive in extremes of conditions and temperatures. কিন্তু দেখা গেছে যে একটা বিশেষ টেম্পারেচার রেঞ্জ, ধরুন 7 ডিগ্রি থেকে 15 ডিগ্রি বা আরও প্রিসাইজলি 7 to 11 ডিগ্রি সেন্টিগ্রেডে এর প্রোপাগেশনটা সবচেয়ে বেশি, খুব তাড়াতাড়ি এটা ছড়াতে পারছে, এবং সেই টেম্পারেচারের রেঞ্জটা কিন্তু আমাদের দেশে পাওয়া যাচ্ছে না। যদি খেয়াল করেন তাহলে দেখবেন একটা নির্দিষ্ট ল্যাটিটিউড বরাবর, নর্দার্ন ল্যাটিটিউড বরাবর এই বিশেষ ধরনের তাপমাত্রাটা এক্সিস্ট করে, এবং সেই ল্যাটিটিউডের মধ্যে যে দুর্ভাগা দেশগুলোর ভৌগোলিক অবস্থান, তারা অনেকেই কিন্তু করোনায় খুব বিচ্ছিরিভাবে আক্রান্ত। সুতরাং এই থিওরিটাকে উড়িয়ে দেওয়ার কোনো রাস্তা নেই। আবার এটাও সত্যি যে প্রচণ্ড গ্রীষ্ম পড়া মানেই করোনা চলে গেল, আমরা সবাই লকডাউন ভেঙে বেরিয়ে পড়লাম, এমনটা ভাবারও কোনো কারণ নেই। আচ্ছা, আর আমরা কিভাবে বুঝবো কখন ডাক্তারের কাছে যাব বা কোন ডাক্তারের কাছে যাব, সেটা আমরা কিভাবে বুঝবো? এটাও ভীষণ জরুরি যে আপনি কখন আপনার ডাক্তারের কাছে যাবেন এবং কোন ডাক্তারের কাছে যাবেন। দেখুন, সব দেশেই ফার্স্ট পয়েন্ট অফ কন্ট্যাক্ট ইজ ইয়োর জেনারেল প্র্যাকটিশনার, কিন্তু এভরি জিপি ইজ বার্ডেন্ড। প্রত্যেক জিপিরই
অনেকখানি সামাজিক দায়িত্ব রয়েছে, প্রচুর পেশেন্ট রয়েছে তাদের। সুতরাং আমরা প্রত্যেকে যদি এই করোনা ভাইরাসের কথা মাথায় রেখে জিপির কাছে যেতে শুরু করি, তাহলেও কিন্তু একটা হেলথ ক্রাইসিস তৈরি হবে। করোনা ভাইরাসের উপসর্গ আমরা এখন সবাই জানি, মালিজ বা একটা শারীরিক ক্লান্তি, একটা প্রচণ্ড গা ব্যথা, গলা ব্যথা, শুকনো কাশি এবং শ্বাসকষ্ট, এবং তার সঙ্গে জ্বর। আমরা জানি একজন আক্রান্ত মানুষের সংস্পর্শে আসার পরে 14 দিন পর্যন্ত এর ইনকিউবেশন পিরিয়ড, এই 14 দিনের মধ্যে রোগের উপসর্গ আমার মধ্যে আসতে পারে, এবং মিন পিরিয়ড ইজ অ্যারাউন্ড 5 days। তো সবার আগে আমাকে নিজের প্রতি সৎ থাকতে হবে, দেখতে হবে আমি লকডাউন ঠিক কতটা অনেস্টলি, কতটা সিনসিয়ারলি ফলো করছিলাম, কতটা সিনসিয়ারলি মেনে চলছিলাম। কারণ আমার কাছে এমন পেশেন্টও আসছেন যিনি বলছেন আমার জ্বর, কিন্তু তার এক্সামিনেশনের সময় জ্বর কেন কোনো উপসর্গই খুঁজে পাচ্ছি না। আমি জানি প্রত্যেকে আপনারা ভীষণ উদ্বিগ্ন, কিন্তু অ্যাট দ্য সেম টাইম এই মুহূর্তে দ্য মেডিকেল সিস্টেম, দ্য হেলথ কেয়ার সিস্টেম হ্যাজ বিন পুশড টু দ্য ব্রিঙ্ক। সুতরাং আপনারা একটু সিরিয়াসলি নিজেদের সিমটমগুলোকে রিভিউ না করলে আমরাও কিন্তু কয়েকদিন বাদে আর সত্যিই পেরে উঠব না। সুতরাং আপনাকে যেটা করতে হবে, যদি আপনি দেখেন যে আপনার সাবস্ট্যান্সিয়াল সিমটমস রয়েছে, তাহলে আপনাকে আপনার ডাক্তারের কাছে যেতে হবে। এই সিমটমগুলো থাকলে আপনার ডাক্তারের কাছে যেতে হবে। এক্ষেত্রে একটা ইউজফুল জিনিস বলি, সিমটম আসা মাত্র সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে না গিয়ে অবজার্ভ ইট ফর 24 hours ইফ ইউ আর হ্যাভিং মাইল্ড সিমটমস। আমি কখনও বলবো না যে আপনার প্রচণ্ড জ্বর, আপনার বেশ শ্বাসকষ্ট, তাও আপনি বাড়িতে বসে থাকুন, কিন্তু মনে হচ্ছে জ্বর, মনে হচ্ছে আপনি একটু ক্লান্ত, বা গুগলে পড়েছেন যে দের ইজ এ লস অফ স্মেল অ্যান্ড দের ইজ এ লস অফ টেস্ট, আপনার মনে হচ্ছে যেন আপনি গন্ধটা কম পাচ্ছেন, একটু অপেক্ষা করুন, একটা দিন অপেক্ষা করুন বা কয়েক ঘন্টা অপেক্ষা করুন, দেখুন সাবস্ট্যান্সিয়ালি এই উপসর্গটা থাকছে না, চলে যাচ্ছে, তারপর অবশ্যই ডাক্তারের কাছে যান। আর যদি মডারেট সিমটম থাকে, সিভিয়ার সিমটম তো পরের কথা, যদি মডারেট সিমটম থাকে, যদি আপনি নিঃসন্দেহ হন আপনার উপসর্গ আছে, তাহলে একটুও সময় নষ্ট না করে আপনার ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন। এক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট, আপনার ডাক্তারের সঙ্গে যদি সম্ভব হয় পরামর্শটা ফোনে করুন। কারণ যদি সত্যি আপনার কোনো রকম সমস্যা থাকে, যদি সত্যি আপনার কোভিড এক্সপোজার থাকে, তাহলে ইটস ভেরি ডেঞ্জারাস ফর ইয়োর ডক্টর অ্যাজ ওয়েল। তাহলে ডক্টর সমাদ্দার এবং ডক্টর পাল আমাদের বেশ কিছু কনফিউশনের উত্তর দিলেন। এর মধ্যে আমি কয়েকটা প্রশ্ন করেছিলাম ডক্টর সমীরণ পান্ডাকে। ডক্টর সমীরণ পান্ডা ICMR, ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চের ন্যাশনাল এইডস রিসার্চ ইনস্টিটিউট, তার ডিরেক্টর। তাকে আমি ভিডিও কলে ধরতে পারিনি, তাকে আমি লিখে পাঠিয়েছিলাম ফেসবুকের মাধ্যমে কয়েকটা প্রশ্ন, তিনি সেগুলোর উত্তর দিয়েছেন। আমি সেগুলো আপনাদের একটু পড়ে শোনাচ্ছি। আমার প্রথম প্রশ্ন ছিল যে কোন ধরনের পেশেন্ট বা কোন ক্যাটাগরির মানুষদের মধ্যে এই করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার রিস্কটা বেশি। ডক্টর সমীরণ পান্ডা আমায় লিখেছেন, those who are elderly above 60, those who are immunocompromised, and those who have other comorbidities such as diabetes, chronic obstructive pulmonary disease, that is COPD, or HIV infection, they have more chance of experiencing complications after COVID infection, and the fatality is also more among them. সহজ কথায় বলতে গেলে যে যাদের ডায়াবেটিস রয়েছে, যারা HIV পজিটিভ, যাদের COPD রয়েছে, COPD কথাটা আমরা সকলেই জানি, আর যাদের বয়স 60 বছরের বেশি, তাদের যদি এই ইনফেকশনটা হয় তাহলে তাদের ক্ষেত্রে ফেটালিটিটা বা রিস্কটা একটু বেশি, অফকোর্স। আর আমার আরেকটা প্রশ্ন ছিল ডক্টর সমীরণ পান্ডার কাছে, যে এই যে মেডিকেশন ডায়াগনোসিস নিয়ে আলটিমেট কথাটা কি, মানে এখনও তো ভ্যাকসিন তৈরি হয়নি, সেটা সব ডাক্তারবাবুই পরিষ্কারভাবে বলেছেন। তো ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ কি বলছে এক্ষেত্রে? ডক্টর সমীরণ পান্ডা পরিষ্কার লিখেছেন, নো ডেফিনেটলি প্রুভেন মেডিসিন অ্যাজ ইয়েট,
নো ডেফিনেটলি প্রুভেন মেডিসিন অ্যাজ ইয়েট, মানে কোনো প্রমাণিত ওষুধ এখনো পর্যন্ত নেই, আবারও সেটা উনি বলছেন। সেলফ ডায়াগনোসিস অ্যান্ড সেলফ মেডিকেশন টু বি অ্যাভয়েডেড স্ট্রিক্টলি। ওয়াশিং হ্যান্ডস ফ্রিকুয়েন্টলি উইথ লিকুইড সোপ হেল্পস। Alcohol-based hand sanitizers are also useful before and after work. সুতরাং আমাদের যেরকম ঘরে থাকতে হবে, একটা কন্টেইনড এনভায়রনমেন্টের মধ্যে থাকতে হবে এই কার্ভটাকে ফ্ল্যাটেন করার জন্য, সেই সঙ্গে পরিচ্ছন্নতাটাই এক এবং একমাত্র এই যুদ্ধের হাতিয়ার। সাবান জল দিয়ে বা অ্যালকোহল বেসড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে ফেলতে হবে, কারণ এখনো পর্যন্ত কোনো পরীক্ষিত, কোনো প্রমাণিত ওষুধ নেই। নিজে নিজে ডাক্তারি করা, যেটা অনেকেরই অভ্যেস বা বদভ্যেস থাকে আমাদের, সেটা একেবারে স্ট্রিক্টলি অ্যাভয়েড করতে হবে, কারণ যে ধরনের ওষুধের নাম ঘুরছে চারদিকে সেগুলোর কিন্তু খুব ডেফিনিট সাইড এফেক্ট রয়েছে, দ্যাট কুড বি ফেটাল, তার থেকে আমাদের প্রাণহানি পর্যন্ত হতে পারে। সুতরাং নিজে থেকে কোনো রকমের কোনো ওষুধ খাবো না। অনেক ধন্যবাদ আপনাদেরও, আপনারা যারা ঘরে থাকছেন, এই ভয়ানক মহামারীটার মোকাবিলা করছেন নিজের মতো করে। সকলকেই বলবো সুস্থ থাকুন, ভালো থাকুন, মনটাকে আনন্দ রাখুন, ডিপ্রেসড হবেন না। আর চারপাশের মানুষজনদের বোঝানোর চেষ্টা করুন এটা একটা খারাপ সময়, সহজেই সেই সময়টা এত সহজেই চলে যাবে না, সেটা যেমন ঠিক, সেই সঙ্গে আবার এটাও ঠিক যে আমাদের এই লড়াইটা জিততে হবে, আমাদের ভালো থাকতে হবে, ডাক্তারদের কথা মেনে চলতে হবে এবং একটু চেষ্টা করতে হবে, কারণ ডাক্তারদের লড়াইটাও খুব ডিফিকাল্ট, তো যেহেতু সারা পৃথিবীতে এটা একটা প্যান্ডেমিকের আকার নিয়েছে বেশ কিছুদিন ধরেই। সুতরাং আমাদের সচেতন থাকতে হবে, সচেতন নাগরিক হিসেবে আমাদের যার যতটুকু করণীয়, যার যতটুকু রেসপন্সিবিলিটি, সেটুকু ঠিক রাখার চেষ্টা করতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন।